মেকানিক্স নাম শুনলে কেমন একটা ভয় লাগে যে কোয়ান্টাম মেকানিক্স কী এটা, তাই না? অ্যাকচুয়ালি আমি কোয়ান্টাম মেকানিক্সটা স্টার্ট করব দুটো জাস্ট কোড দিয়ে। একটা হচ্ছে নিলস বোরের কোড, বলছেন ইফ ইউ আর নট কনফিউজড বাই কোয়ান্টাম ফিজিক্স দেন ইউ হ্যাভ নট রিয়েলি আন্ডারস্টুড ইট। মানে তুমি যদি কোয়ান্টাম ফিজিক্স দ্বারা যদি কনফিউজ না হও তাহলে বুঝতে হবে তুমি বেসিক্যালি এটা বুঝতে পারো নি। তাহলে কোয়ান্টাম মেকানিক্সটা বোঝা যাচ্ছে কেমন জিনিস। সেকেন্ড যে কোডটা সেটা রিচার্ড ফেনম্যানের, তিনি বলছেন যে আই থিঙ্ক I can safely say that nobody understands quantum mechanics. which I think আমার মনে হয় I can safely say, আমি নিঃসন্দেহে বলতে পারি that যে nobody understands quantum mechanics, মানে কেউ কোয়ান্টাম মেকানিক্স বুঝতে পারে না, বোঝে না। আমরা বুঝতেই পারছি যে কোয়ান্টাম মেকানিক্স জিনিসটা কী অ্যাকচুয়ালি, এত বড় বড় বিজ্ঞানীরা এইসব বলে গেছেন। তো সেটাই আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। কতদূর বোঝাতে পারবো সেটা জানি না, তো চেষ্টা করব কোয়ান্টাম মেকানিক্সটাকে সিম্পল ওয়েতে আমি যতদূর পারবো ততদূর সিম্পল ওয়েতে তোমাদের কাছে এক্সপ্রেস করার চেষ্টা করব, ঠিক আছে? তো বেসিক্যালি আজকের যে টপিকটা সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন অফ কোয়ান্টাম মেকানিক্স, মানে কোয়ান্টাম মেকানিক্সের কোথা থেকে কীভাবে আবির্ভাব হলো, অরিজিনটা কোথায়, সেগুলো একটু জানার চেষ্টা করব। বেসিক্যালি আমাদের নেচারে যেসব পার্টিকেলস রয়েছে বা তাদের যে বিহেভিয়ারগুলো স্টাডি করার জন্য আমাদেরকে ফিজিক্স স্টাডি করতে হয়, রাইট? তো 1900 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত যে ফিজিক্সগুলো ছিল তাদের মধ্যে যেমন ছিল সাপোজ নিউটনিয়ান মেকানিজম, তাই না? সিম্পল ফর্মে লিখি নিউটনিয়ান মেকানিজম। সেকেন্ড মানে বেসিক্যালি এটা আমরা সিম্পল এইভাবে বলতে পারি যে ক্লাসিক্যাল ফিজিক্স, রাইট? ক্লাসিক্যাল ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্সের ভেতরে কী কী রয়েছে? ক্লাসিক্যাল ফিজিক্সের ভেতরে রয়েছে এক ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স দু ধরনের হয়, একটা ল্যাগ্রাঞ্জিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স, একটা নিউটনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স। আমরা যতদূর পড়েছি সেখানে আমরা দেখেছি কি নিউটনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স, যেখানে আমরা ওই এ ফিজিক্যাল টু এম এ ওই সূত্র আমরা অ্যাপ্লাই করি, তাই না? সো নিউটনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স আমরা পড়েছি, তো আমরা আস্তে আস্তে ল্যাগ্রাঞ্জিয়ান ক্লাসিক্যাল মেকানিক্সও পড়বো, নো প্রবলেম। সেকেন্ড আমরা কি দেখেছি? ইলেকট্রোম্যাগনেটিজম বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তাই না? 3 নম্বর যেটা হলো গিয়ে থার্মোডাইনামিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যান্ড থার্মোডাইনামিক্স, ঠিক আছে? ওকে, তাহলে এই যে থিওরিগুলো, এই থিওরিগুলো বেসিক্যালি কি সব ক্লাসিক্যাল থিওরি। ওকে, তাহলে এগুলো দিয়ে আমরা কি যেরকম যে কোনো লার্জ অবজেক্ট, এরকম একটা গাড়ি যাচ্ছে, একটা বিমান উঠছে, একটা ট্রেন যাচ্ছে, একটা লোক দৌড়াচ্ছে, এইসব ফিজিক্সগুলো আমরা এক্সপ্লেন করতে পারছিলাম এই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে, তাই না? যেখানে কি নিউটনের মেকানিজম অ্যাপ্লাই করা হয়। এবার তারপরে ওই চার্জের গল্প চলে আসলো, সেখানে আমরা কি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দেখছিলাম আমরা, তাই না? তারপরে হিট, মানে থার্মাল এনার্জি, টেম্পারেচার, এই যে থিওরিগুলো সেটা করতে পারছিলাম আমরা বেসিক্যালি থার্মোডাইনামিক্সে পাচ্ছিলাম। ফাইন, অসুবিধা নেই। কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ালো কোথায়? প্রবলেমটা এক মানে অ্যাটমের ব্যাপার নিয়ে কিন্তু বলা হলো না এখানে। এই ক্লাসিক্যাল ফিজিক্সে অ্যাটমের ভেতরে কি রয়েছে, অ্যাটমটা কি দিয়ে তৈরি, ঠিক আছে, এই অ্যাটমের কনসেপ্টটা নিয়ে কিছু বলা হলো না। অ্যাটম, ইলেকট্রনস, প্রোটন, নিউট্রন, এদের বিহেভিয়ার কেমন সেগুলো কিন্তু বলতে পারছে না এই ক্লাসিক্যাল ফিজিক্স। হ্যাঁ, ইলেকট্রন, ঠিক আছে, প্রোটন, এই যে সব যে ছোট ছোট পার্টিকেল, টাইনি পার্টিকেল, ঠিক আছে, টাইনি পার্টিকেল, এদের সম্পর্কে কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স কিছু বলতে পারলো না, ফেল করে গেল এখানে। সেকেন্ড কি, বেসিক্যালি যখন এই পার্টিকেলসগুলো যদি হাই ভেলোসিটিতে যদি মুভ করে, হ্যাঁ, পার্টিকেল যদি একটা হাই ভেলোসিটিতে যদি মুভ করে, সাপোজ তার ভেলোসিটি যদি অ্যাপ্রক্সিমেট টেন্স টু স্পিড অফ লাইট হয়ে যায়, তাই না?
যার ভ্যালুটা কত বেসিক্যালি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। মানে একটা পার্টিকেলের ভেলোসিটি যদি অ্যাপ্রক্সিমেট লাইট স্পিডের কাছাকাছি যেতে শুরু করে, মানে তার ভেলোসিটি যদি v = 0.93 হতে পারে 98 এত টাইমস অফ সি, এরকম স্পিডে যদি কোনো পার্টিকেল মুভ করে, মানে হাই ভেলোসিটিতে যদি পার্টিকেল মুভ করে, তখন কিন্তু এই ক্লাসিক্যাল ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু এক্সপ্লেন করতে পারছে না। তো তাহলে এবার এগুলোকে কী করে ডেভেলপ করবো আমরা, এই প্রবলেমগুলো কী করে সলভ করব? আচ্ছা, এই সেকেন্ড যে প্রবলেমটা, যদি কোনো পার্টিকেল যদি হাই ভেলোসিটি যদি মুভ করে, তখন তাকে এক্সপ্লেন করার জন্য আসলো দ্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আমরা সবাই জানি এটা কে দিয়েছিল, এখানে আইনস্টাইন, তাই না? ভালো কথা, সবাই আমরা আইনস্টাইনকে চিনি। হ্যাঁ, আইনস্টাইনের ফেমাস ইকুয়েশন রয়েছে = mc², তাই না? আমরা সবাই আইনস্টাইনকে চিনি, খুবই একটা ফেমাস সায়েন্টিস্ট। আচ্ছা, তো তিনি কিন্তু এই যে দ্বিতীয় প্রবলেমটা সেটা কিন্তু সলভ করলেন এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে, যেখানে পার্টিকেলের স্পিড কি প্রচুর হাই ভেলোসিটিতে যায়। তার মানে পার্টিকেলের যে স্পিড হাই ভেলোসিটি যাচ্ছে, তাই সেই পার্টিকেলসগুলোকে বলে আমরা রিলেটিভিস্টিক পার্টিকেল, মানে রিলেটিভিস্টিক ওয়েতে যাচ্ছে তারা, তাই না? মানে তাদের ভেলোসিটিটা প্রচুর হাই, এরকম হাই হলে পরে তখন আমরা তাদেরকে রিলেটিভিটির মধ্যে আমরা ফেলে দিই। ওকে, কিন্তু এই 1 নম্বর যে প্রবলেমটা, এটা কি করে সলভ করবো আমরা? এইটা সলভ করার জন্য আসলে আমাদের কাছে কি কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স খুবই একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, কোয়ান্টাম মেকানিক্স। তো এইটা দিয়ে কিন্তু আমরা এদের ফেনোমেনা, অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, এই টাইনি পার্টিকেলস, এই তাদের ফেনোমেনাগুলোকে কিন্তু আমরা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমরা কিন্তু সলভ করতে পারি। তাহলে এই কোয়ান্টাম মেকানিক্সটাই আমাদের মেন টপিক হবে এখানে, ঠিক আছে? তো কোয়ান্টাম মেকানিক্স কি, কোথা থেকে উৎপত্তি হলো, হ্যাঁ, এগুলো সব আমরা দেখব। তো কেন কোয়ান্টাম মেকানিক্স আসলো সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই প্রবলেমগুলো ছিল, মানে এই প্রবলেমটা ছিল, এদের যে বিহেভিয়ার সেগুলো আমরা এক্সপ্লেন করতে পারছিলাম না ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে, তাই কোয়ান্টাম মেকানিক্স আসলো। আর একটু ডিপ ওয়েতে ঢোকা যাক যে কেন বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সের জন্মটা হলো, আর কেই বা জন্ম দিল। আচ্ছা, এই জন্ম দিয়েছে বেসিক্যালি কে? বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। কে? ম্যাক্স প্ল্যাঙ্ক। হ্যাঁ, ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের জনক। একে বলা হয়ে থাকে দ্য ফাদার অফ কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে? এই 1900 খ্রিস্টাব্দে কিন্তু, হ্যাঁ, এই কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হয়। অ্যাকচুয়াল ডেটটা আই থিঙ্ক 14ই ডিসেম্বর 1900। ওকে, এই ডেটটাকে আমরা বলতে পারি বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সের বার্থডে। ওকে ওকে তো বেসিক্যালি ঘটনাটা কেমন হলো দেখা যাক। কি অসুবিধা হয়েছিল, কেন কোয়ান্টাম মেকানিক্স আসতে হলো, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটুখানি আলোচনা করি। বেসিক্যালি আমরা নিউটনকে সবাই জানি, রাইট? নিউটন, এই যে নিউটন, বিজ্ঞানী নিউটন, তার ক্লাসিক্যাল মেকানিক্সে তার অবদান অনেক, আমরা সবাই জানি। বেসিক্যালি তার কর্পাসকুলার থিওরিতে তিনি বলেছিলেন এই যে আলোটা আসছে না, আলোটাকে তিনি প্রথম পার্টিকেল হিসেবে বলেছিলেন। মানে এই যে রিফ্লেকশন পড়ছে আমরা, তারপরে রিফ্র্যাকশন পড়ছে আমরা, তাই না? এই রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন এগুলো তিনি ব্যাখ্যা করেছিলেন লাইটটাকে পার্টিকেল ধরে। তার কর্পাসকুলার থিওরি তিনি বলছেন লাইটটা কি বেসিক্যালি পার্টিকেল। এটা যদি তুমি অ্যাজিউম করো তাহলে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন এক্সপ্লেন করতে পারবে, ভালো কথা। কিন্তু পরবর্তী সময়ে আরও কিছু এক্সপেরিমেন্ট ডেভেলপ হলো, যেমন বলি ইন্টারফারেন্স, তারপরে আসলো ডিফ্র্যাকশন, পোলারাইজেশন,
তাহলে এই যে ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এইগুলোকে কিন্তু এক্সপ্লেন করতে পারলো না এই পার্টিকেল। লাইটটাকে যদি আমরা পার্টিকেল ধরে নিই তাহলে এইগুলোকে এক্সপ্লেন করতে পারছে না। ঠিক আছে, তাহলে সমস্যা হয়ে গেল। তাহলে এই ফেনোমেনাগুলোকে কী করে এক্সপ্লেন করবে? এই যে ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন এবং পোলারাইজেশন, এগুলো তো হচ্ছে এক্সপেরিমেন্টে, আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফারেন্স হচ্ছে, ডিফ্র্যাকশন হচ্ছে, পোলারাইজেশন হচ্ছে। তাহলে এগুলোকে তো কিন্তু এই পার্টিকেল নেচার যদি ধরি আমরা লাইটকে, লাইট অবশ্যই লাইট, যদি পার্টিকেল নেচার ধরি তাহলে এক্সপ্লেন করতে পারছি না। তখন আসলেন বিজ্ঞানী হাইগেন্স। হ্যাঁ, তো এই হাইগেন্স এসে কী করলেন? বেসিক্যালি হাইগেন্স এসে কনসিডার করলেন যে আমাদের যে লাইটটা ধরছি আমরা, না, এই যে লাইটটা বেসিক্যালি পার্টিকেল নয়। ওকে, লাইটটা বেসিক্যালি একটা ওয়েভ। কি লাইটটা একটা ওয়েভ, মানে ওই এরকমভাবে যাবে, ওয়েভ, তরঙ্গ, বাংলায় এটাকে বলে তরঙ্গ। তিনি এটা প্রমাণ করে দিলেন যে লাইট অ্যাকচুয়ালি একটা ওয়েভ, লাইট কোনো পার্টিকেল নয়। লাইট যদি ওয়েভ হয়, এই ওয়েভ যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ধরলে পরে আমরা ইজিলি এই যে ইন্টারফারেন্স, হ্যাঁ আমি শর্ট করে লিখছি, ইন্টারফারেন্স, তারপরে ডিফ্র্যাকশন, তারপরে পোলারাইজেশন, এই তিনটে ফেনোমেনাকে আমরা এক্সপ্লেন করতে পারছি। এটাকে এক্সপ্লেন করতে পারছি, এটাকে এক্সপ্লেন করতে পারছি, এটাকে এক্সপ্লেন করতে পারছি। অ্যাজ ওয়েল অ্যাজ এই যে লাইটটাকে যে পার্টিকেল ধরে যে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন প্রমাণ করেছিলেন নিউটন, ঠিক আছে, এবং রশ্মি, মানে লাইটকে আমরা রশ্মি হিসেবে কনসিডার করে কিন্তু এই রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন পড়ে থাকি। রিফ্র্যাকশন পড়ার সময় কিন্তু আমরা ওয়েভ কনসিডার করি না, তাই না? তাহলে রশ্মি ধরেই কিন্তু আমরা রিফ্র্যাকশনকে পড়ি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, লাইটকে তুমি যদি ওয়েভ ধরো, এইটা ধরেও তুমি এই রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন তুমি প্রমাণ করতে পারবে। এই যে খুব ইম্পর্টেন্ট, যে ওয়েভ থিওরির সাহায্যে প্রমাণ করো, হ্যাঁ, রিফ্লেকশনের ল এবং রিফ্র্যাকশন ল, দুটোই ইম্পর্টেন্ট এই জিনিসের জন্য। আচ্ছা, তাহলে কি এই লাইটকে ওয়েভ ধরলে কিন্তু আমরা রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন প্রমাণ করতে পারি। তার মানে ওয়েভ ধরলে পরে আমি কি কি পাচ্ছি? ইন্টারফারেন্স পাই, ডিফ্র্যাকশন পাই, পোলারাইজেশন পাই, এবং কি রিফ্লেকশন, আচ্ছা পুরোটাই লিখি, আর রিফ্র্যাকশন। তার মানে এই যে ফেনোমেনাগুলো, এই ফেনোমেনাগুলো কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারি বাই ইউজিং ওয়েভ থিওরি। খুব ভালো কথা। এইবার প্রবলেম হয়ে গেল আরেকটা জায়গায়। কি প্রবলেম হয়ে গেল? বেসিক্যালি এই ফেনোমেনাগুলো তো এক্সপ্লেন করতে পারলো, কিন্তু প্রবলেম হয়ে গেল এইখানে এসে ফটো ইলেকট্রিক ইফেক্ট। আরও আছে যেরকম কম্পটন ইফেক্ট, 3 নম্বর বলতে পারি আমরা পেয়ার প্রোডাকশন। ঠিক আছে, তো এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে প্রথম মানে এক্সপেরিমেন্টটা করেছিলেন বিজ্ঞানী হার্জ। তাহলে হার্জ যে এক্সপেরিমেন্টটা করেছিলেন এবং যে ফলাফল তিনি পেয়েছিলেন, আর যে থিওরি, তিনি বেসিক্যালি, তখন তো কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ হয়নি, তিনি ইউজ করেছিলেন ক্লাসিক্যাল মেকানিক্স। ঠিক আছে, ক্লাসিক্যাল থিওরি তিনি ইউজ করেছিলেন। তো ক্লাসিক্যাল থিওরি ইউজ করে এক্সপেরিমেন্টাল যে রেজাল্ট তিনি পেয়েছিলেন, এবং ক্লাসিক্যাল যে রেজাল্ট পাচ্ছেন, দুজনের মধ্যে আকাশ পার্থক্য রয়েছে। মানে এক্সপেরিমেন্টাল রেজাল্ট এবং থিওরিটিক্যাল রেজাল্ট এক নয়। এই থিওরিটিক্যাল বলছে যে অন্যরকম জিনিসটা। তো ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এই ফটো ইলেকট্রিক ইফেক্টকে এক্সপ্লেন করা গেল না, এটাকে এক্সপ্লেন করা গেল না। ঠিক আছে,
ভালো কথা। তাহলে ঘটনাটা এক্সপ্লেন করতে তো হবে। এর জন্য বেসিক্যালি কি করলেন, এই ফেনোমেনাটাকে এক্সপ্লেন করার জন্য যেহেতু ওয়েভ থিওরি কাজে লাগছে না, মানে ওয়েভ মানে লাইটকে যদি আমরা ওয়েভ ধরে নিই তাহলে আমরা কি ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা এক্সপ্লেন করতে পারছি না। তার জন্য আইনস্টাইন কি করলেন বেসিক্যালি তিনি লাইটকে পার্টিকেল হিসেবে ট্রিট করলেন। তিনি লাইটকে কি করলেন বেসিক্যালি পার্টিকেল হিসেবে ট্রিট করলেন। লাইটকে পার্টিকেল হিসেবে আবার তিনি পার্টিকেল ধরলেন লাইটকে। তো লাইটকে যদি তিনি পার্টিকেল ধরেন এবং যার এনার্জি তিনি বললেন যে E=h হচ্ছে কি এক একটা, মানে লাইটকে তিনি তখন বললেন একটা নতুন নাম দিলেন, বললেন যে ফোটন, এবং প্রত্যেকটা ফোটনের এনার্জি কত h নিউ। h হচ্ছে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে গিয়ে সেই লাইটের ফ্রিকোয়েন্সি বা সেই ফোটনের ফ্রিকোয়েন্সি। তাহলে এইটা হচ্ছে গিয়ে একটা ফোটন, মানে যে লাইটটা আসছে সেই লাইটটা কি বেসিক্যালি একটা পার্টিকেল আসছে, যার এনার্জি প্রত্যেকটা ফোটনের যে এনার্জি সেটা কত h নিউ। এই জাস্ট এই জিনিসটা কনসিডার করে তিনি এই ফটো ইলেকট্রিক ইফেক্টকে কিন্তু এক্সপ্লেন করতে পারলেন। এর প্রশ্ন হচ্ছে কি এটা কোথা থেকে তিনি কনসিডার করলেন, তারও একটা গল্প রয়েছে। তাহলে আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে লাইটটার কিন্তু, এই যে লাইট আমরা বলি না, লাইটের দুটো নেচার রয়েছে, এক ওয়েভ নেচার, আরেকটা কি পার্টিকেল নেচার। কি ঘটনাটা ব্যাপারটা বুঝলাম, ওয়েভ নেচার পার্টিকেল নেচার মানে লাইটের দুটো নেচার কি করে আমরা দেখতেই পাচ্ছি। এই লাইটের সামনে সাপোজ যদি ইন্টারফারেন্সের কোনো এক্সপেরিমেন্ট রাখি, ডিফ্র্যাকশনের এক্সপেরিমেন্ট রাখি, পোলারাইজেশন এক্সপেরিমেন্ট রাখি, তাহলে ভাই লাইট ওয়েভ নেচারের মতো ট্রিট করবে। কিন্তু এই লাইটের সামনে যদি তুমি ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপেরিমেন্ট রাখো, কম্পটন ইফেক্টের এক্সপেরিমেন্ট রাখো, পেয়ার প্রোডাকশন এক্সপেরিমেন্ট রাখো, তাহলে ভাই এই লাইটটা পার্টিকেল নেচার শো করবে। ক্লিয়ার? তার মানে কি এই লাইটের মধ্যে দুটো নেচারে রয়েছে, মানে একটা মানুষের মধ্যে যেরকম কি ভালো এবং খারাপ দুটো গুণই থাকে, যখন যেখানে প্রয়োজন তখন সেখানে সেরকমভাবে সেই মানে নেচারটাকে প্রকাশ করা, এবং সেরকম মানে এর মধ্যে দুটোই প্রকাশ পাচ্ছে আছে, কিন্তু এর সামনে যেমন দেখছে সেই অনুসারে কি করছে সেইভাবে ট্রিট করছে। মানে যখনই দেখছে আমার সামনে ইন্টারফারেন্সের এক্সপেরিমেন্ট রয়েছে তখনই কি পার্টিকেল নেচারটাকে লুপ্ত করে দিচ্ছে, তখন ওয়েভ নেচারটাকে প্রায়োরিটি দিচ্ছে। কিন্তু যখনই দেখছে যে আমার সামনে ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপেরিমেন্ট রয়েছে তখন সে কী করছে, এই ওয়েভ নেচারটাকে লুপ্ত করে দিচ্ছে, মানে কমিয়ে দিচ্ছে, কি পার্টিকেল নেচারটাকে তখন প্রায়োরিটি দিচ্ছে। মানে এটা ব্যাপারটা, মানে আমাদের মানুষের মধ্যে যেরকম কি ভালো এবং খারাপ দুটো গুণই রয়েছে, মানে আমরা যেখানে যেরকম সেখানে সেরকমভাবে আমরা প্রকাশ করি, ডুয়েল নেচার, সবাই ডুয়েল নেচার। আচ্ছা, তাহলে এই হচ্ছে লাইটের গল্প। ওকে, তাহলে এই যে এনার্জিটা তিনি ধরলেন, ব্যাপারটা কি, আসি আমি প্ল্যাঙ্কের কাছে আসি, বিজ্ঞানী প্ল্যাঙ্ক, ম্যাক্স প্ল্যাঙ্কের গল্প শোনা যাক। ওকে, ঘটনাটা কি বেসিক্যালি কি হয়েছিল, এই ব্ল্যাক বডির নিয়ে গল্প হয়েছিল। ব্ল্যাক বডি কি আমরা আস্তে আস্তে শিখবো, আমি ডিটেলসে যাবো, সব কিছুই পড়বো। জাস্ট আজকে ইন্ট্রোডাকশনটা শেখা যাক যে কীভাবে কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হয়েছিল। এই যে ব্ল্যাক বডি, সাপোজ একটা ব্ল্যাক বডি রয়েছে, বেসিক্যালি ব্ল্যাক বডি বলতে এমন এক ধরনের বডি যার সারফেসে যে কোনো ধরনের ফ্রিকোয়েন্সি লাইট পড়লে পরে সে অ্যাবজর্ব করে নিতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত ধরনের লাইট বা রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি সে ইমিট করতে পারবে। হ্যাঁ, মানে যার মানে কোএফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশন 1 এবং কোএফিসিয়েন্ট অফ ইমিশনও 1, ঠিক আছে, সেই ধরনের বডিকে বলি আমরা ব্ল্যাক বডি। ওগুলো ডিটেলসে পড়বো, ঠিক আছে। তো এই ব্ল্যাক বডির ক্ষেত্রে ব্ল্যাক বডি রেডিয়েশন যে স্পেকট্রাম দেয়, মানে এনার্জি ডেন্সিটি যে স্পেকট্রাম, তার এক্সপেরিমেন্ট করে আমরা কার্ভ পাই, ঠিক আছে। যেমন কার্ভ আমরা পাচ্ছি এক্সপেরিমেন্টালি, হ্যাঁ, সেই কার্ভটাকে ক্লাসিক্যাল থিওরি দিয়ে বেসিক্যালি ফুললি ব্যাখ্যা করা গেল না। মানে সেই কার্ভটাকে ব্যাখ্যা করার জন্য বেসিক্যালি দুজন বিজ্ঞানী আসলো, এক হচ্ছে গিয়ে র্যালে জিন্স আর এক হচ্ছে গিয়ে ওয়াইন্স।
এই দুটো থিওরি দিল। মানে গল্পটা কেমন বলি, সাপোজ প্রথমে র্যালে জিন্সের কথা বলি, ঠিক আছে? যে কার্ভটা আমরা পাই সেই কার্ভটার একটা পার্ট, মানে এরকম যদি কার্ভটা যদি হয়, সাপোজ এরকম যদি কার্ভটা যদি হয়, হ্যাঁ, তার এদিকে ল্যাম্বডা রয়েছে, এদিকে এনার্জি ডেন্সিটি রয়েছে, রাইট? এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমি করেছি। তাহলে এই যে হাই ওয়েভলেন্থের যে পার্টটা, এই হাই ওয়েভলেন্থের পার্টটুকুনি এইটুকুনি এক্সপ্লেন করতে পারে র্যালের সূত্র দিয়ে, ঠিক আছে? এবং এই লো ওয়েভলেন্থের যে পার্টটুকুনি এইটা এক্সপ্লেন করতে পারে ওয়াইন্সের ফর্মুলা দিয়ে। মানে এ একটা ফর্মুলা দিয়েছে, এ একটা ফর্মুলা দিয়েছে, এর ফর্মুলা দিয়ে শুধুমাত্র হাই ওয়েভলেন্থের পার্টটুকুনি এক্সপ্লেন করা যায়, আবার ওয়াইন্সের ফর্মুলা দিয়ে শুধুমাত্র লো যে ওয়েভলেন্থের পার্ট এইটুকুনি এক্সপ্লেন করা যায়। মানে এটা দুজনা ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্লাই করে বা ইউজ করে এই সূত্র দুটো দিয়েছেন। কিন্তু এই একটা কার্ভকে এক্সপ্লেন করার জন্য আমার দুটো সূত্র লাগছে, এটা একটা অদ্ভুত ব্যাপার না? একটা কার্ভ তাকে এক্সপ্লেন করার জন্য দুটো সূত্র, এটা তো ফিজিক্স মানতে চাইছে না, না? একটা কার্ভকে ভাই আমি একটা সূত্র দিয়ে এক্সপ্লেন করব। তো এইখানেই তারা ব্যর্থ হয়ে গেল। মানে এর সূত্র দিয়ে একটা অংশ আর এর সূত্র দিয়ে আরেকটা অংশ এক্সপ্লেন করা যাচ্ছে, বাট একটা সূত্র দিয়ে ফুললি এই যে কার্ভটা এটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না। তাহলে এটা একটা প্রবলেমেটিক ব্যাপার চলে আসলো। তো এইটাকেই বেসিক্যালি আমাদের বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এটাকে সলভ করলেন, যার জন্য তাকে নোবেল দেওয়া হয়েছিল, নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি কি করলেন বেসিক্যালি, এই যে ব্ল্যাক বডির যে রেডিয়েশন হচ্ছে, মানে একটা ব্ল্যাক বডির যে পার্টিকেলসগুলো রয়েছে ব্ল্যাক বডিতে, সেই পার্টিকেলসগুলোকে তিনি অসিলেটর হিসেবে ট্রিট করলেন। এবং কি বললেন, তারা নাকি অসিলেট করছে। তারা কি করছে? তারা অসিলেট করছে। এবং অসিলেট করার ফলে তারা কি এনার্জি ইমিট করছে, একটা এনার্জি ইমিট করছে। এবং তার যে এনার্জিটা, একটা এনার্জি তারা বের করছে, নাকি তাদের যে এনার্জিটা হবে সেই এনার্জিটা তিনি বললেন ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ নিউ। এটা মানে একটা কোয়ান্টাইজড এনার্জি তারা কিন্তু ইমিট করছে, কোনো ডিসক্রিট কোনো কন্টিনিউয়াস এনার্জি তারা ইমিট করছে না, ডিসক্রিট এনার্জি ইমিট করছে, মানে কোয়ান্টাইজড এনার্জি ইমিট করছে। এই কথাটা তিনি বললেন প্ল্যাঙ্ক, বলে তিনি এই সূত্রটা তিনি দিলেন। মানে জাস্ট এটা তিনি অ্যাজিউম করলেন যে যে বডিটার মধ্যে যে পার্টিকেলসগুলো রয়েছে সেই পার্টিকেলসগুলো অসিলেট করছে, অসিলেট করার দরুন তারা এনার্জি ইমিট করছে। সেই এনার্জিটা কেমন? এইরকম হবে। এন হচ্ছে গিয়ে ইন্টিজার, 1 হতে পারে, 2 হতে পারে, এরকম ইন্টিজার। আর এইচ নিয়ে হচ্ছে গিয়ে তার এনার্জিটা। এইচ হচ্ছে কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আমরা এদের ভ্যালু পরে বের করেছি। এইচ হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 into 10⁻⁻34 জুল সেকেন্ড। আর নিউ হচ্ছে গিয়ে frequency of that oscillator, of the oscillator. ওকে, মানে ওই যে ব্ল্যাক বডির ভেতরে যে পার্টিকেলস রয়েছে তার যে অসিলেট হচ্ছে, ওকে। তাহলে এই সূত্র তিনি দিলেন। তাহলে এইটা তিনি ধরে একটা সুন্দর সূত্র দিলেন, যেটা দিয়ে পুরো এই যে কার্ভটা, পুরো এই কার্ভটা এক্সপ্লেন করতে পারছি আমরা। মানে হায়ার পার্টও এক্সপ্লেন হয়ে যাচ্ছে, লোয়ার পার্টও এক্সপ্লেন হয়ে যাচ্ছে, দুটো পার্টই আমরা একটা সূত্র দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারছি। তার জন্য প্ল্যাঙ্কের সূত্রটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, ঠিক আছে? তো এই থেকেই কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হলো। হ্যাঁ, এই থেকে কি কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হলো। হ্যাঁ, যেখান থেকে মানে যেখানে একটা সূত্র দিয়ে পুরো কার্ভটাকে এক্সপ্লেন করতে পারছে, ঠিক আছে? খুব ভালো কথা। এবার আইনস্টাইন এই যে প্ল্যাঙ্কের যে থিওরি দিয়েছেন এইটাকে তিনি ধরলেন। তিনি বললেন যে আচ্ছা, ওই ব্ল্যাক বডির যে ভেতরে যে পার্টিকেলস তাদের অসিলেশনের জন্য যে এনার্জি পায় সেটা যদি n ইন্টু এইচ নিউ হয়, তাহলে লাইট যে সূর্য থেকে যে আলো আসছে, হ্যাঁ, তাহলে তার এনার্জিটাকে তিনি কোয়ান্টাইজড করে দিলেন।
বলছেন তার এনার্জিটাও তাহলে পরে আমি বলছি যে এইচ নিউ। তাহলে যে লাইটটা আসছে সেটাকে তিনি কি করলেন, কোয়ান্টাইজড করে দিলেন, কোয়ান্টাইজড করে দিলেন। ওকে, তাহলে এইটাকে তিনি জাস্ট কনসিডার করে দিলেন এবং যে লাইটটা আসছে সেটাকে তিনি নাম দিলেন মানে কোয়ান্টা, কোয়ান্টা, হ্যাঁ, অর ফোটন। মানে যে লাইটটা আসছে সেটাকে তিনি বললেন কোয়ান্টা বা ফোটন। তাহলে এই যে কোয়ান্টা, কোয়ান্টাটা কোথা থেকে আসলো? বেসিক্যালি কোয়ান্টাইজেশন থেকে আসলো। আমরা সবাই জানি কোয়ান্টাইজেশন মানেটা কি, তাই না? কোয়ান্টাইজেশন মানে কি? বেসিক্যালি কনজার্ভ, মানে যেরকম সাপোজ আমি বলি যে 1 টাকা, আমাদের এখন কি 1 টাকা, 1 টাকার থেকে ছোট টাকা তো হতে পারে না, তাই না? মানে যত টাকায় তুমি বলো না কেন, এই 1 টাকার ইন্টিজার মাল্টিপল ফর্মে পাবো আমি। তাহলে এটাই হচ্ছে তোমার কি কোয়ান্টাইজেশন, কোয়ান্টাইজড হয়ে গেল এটা, মানে ইন্টিজার মাল্টিপল হবে সবসময়। একটা ভ্যালু, যে ভ্যালুটা এই যে বললাম 1 টাকা, 1 টাকার কি ইন্টিজার মাল্টিপল হবে। যেমন তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে কিন্তু তোমাকে একটা পেনে কিনতে হবে। তুমি যদি বলো যে আমাকে হাফখানা পেন দাও, দেবে? হাফখানা পেন দেবে না, তাই না? তোমাকে একখানাই পেন দেবে। তাহলে ওই যে একখানা পেন, ওইটাই কি কোয়ান্টাইজড। তুমি যদি বই কিনতে যাও, তোমাকে তুমি যদি বলো যে একটা পাতা ছিঁড়ে দাও, তোমাকে দেবে? দেবে না, তোমাকে একটা বই কিনতে হবে। তাহলে ওই একটা বই, ওটাই কি কোয়ান্টাইজড। তাহলে ওই কোয়ান্টাইজেশন থেকে আসলো কোয়ান্টা, ঠিক আছে? তো টোটালি আমরা বললাম কোয়ান্টাম, কোয়ান্টা থেকেই বেসিক্যালি কোয়ান্টাম, যেটা সিঙ্গুলার ফর্ম। সো এখান থেকে নামটা আসছে। তাহলে এই যে কোয়ান্টা মানে এই যে ছোটো ছোটো পার্টিকেল, টাইনি পার্টিকেল, তাদেরকে বলছি কোয়ান্টা পার্টিকেল, কোয়ান্টাম পার্টিকেল। তাহলে ছোটো ছোটো পার্টিকেলগুলোর যে মেকানিজম, সেটাই কি তাহলে আমাদের কাছে কোয়ান্টাম মেকানিক্স। ক্লিয়ার ব্যাপারটা? কোয়ান্টা থেকে কোয়ান্টাম, পার্টিকেলসগুলোর যে মেকানিক্স, সেটা থেকে কি মেকানিক্স হয়ে গেল। তাহলে এইভাবেই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হলো, অরিজিন। সো দিস ইজ দ্য অরিজিন অফ কোয়ান্টাম মেকানিক্স। সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এই কোয়ান্টাম মেকানিক্সের ফেনোমেনাগুলো আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।